আজ ডক্টর শহীদ মিলন দিবস। ২৭শে নভেম্বর ১৯৯০ এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা জানি চিকিৎসক নেতা ডক্টর শামসুল আলম খান মিলন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গুলিবিদ্ধ হন এবং নিহত হন। তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট শুরু করছি। আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বৈরাচারের লেজ। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল, তিনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং আমাদের সাথে আছেন সেলিনা আক্তার, শহীদ ডক্টর মিলনের মা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমারটা একটু কারেকশন করে শুরু করছি আলোচনাটি। সেলিনা আক্তার, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করি আমরা। আমরা জানি যে ডক্টর শহীদ মিলন দিবসে আজকে আমরা স্বৈরাচার নিয়ে কথা বলছি, স্বৈরাচারের পতন নিয়ে কথা বলছি। আপনি কি মনে করেন যে এই যে ডক্টর মিলন তার জীবন উৎসর্গ করলেন, তার যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন, সেটি কি সম্পন্ন হয়েছে? এখন কি অবস্থা? গণতন্ত্র কতটুকু পুনরুদ্ধার হয়েছে আপনি মনে করেন? ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিলনের আত্মাহতির পরে একটি সামরিক স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে। কিন্তু সেই গণতন্ত্র পরপর কয়েকটি গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আমাদের দেশে দেশ পরিচালনার শাসনভার গ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে দীর্ঘ ৩৪ বছর পরও আজও বলতে হচ্ছে সেই গণতন্ত্র আমাদের দেশে এখনও প্রতিষ্ঠিত হয়নি। এবং স্বৈরাচারকে আমরা মিলনের মৃত্যুর মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে, কিন্তু সেই স্বৈরাচারের বারবার ফিরে ফিরে আমাদের দেশে আসে এবং আমরা স্বৈরাচারকে এখনও আমরা হটাতে পেরেছি বলে মনে হয় না। জি, আপনার কাছে আসবো আমরা। ডক্টর AZM জাহিদ হোসেন, আপনি সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। আপনার কাছে জানতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন ডক্টর শহীদ মিলন দেখেছিলেন, সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? ধন্যবাদ আপনাকে। ২৭শে নভেম্বর ১৯৯০ ওই দিন আমি এবং ওয়ার্ডে ওটি করছিলাম। মিলন ভাই আমাকে বলল, তুই চল আমার সাথে। উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন। আমাদের বিএমের জয়েন্ট সেক্রেটারি, ঢাকা মেডিকেল কলেজের উনি টিচার ছিলেন। আমি তখন রেজিস্ট্রার ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের। তখন যে আপনি যান, আমি আসতেছি আমার হাতের কাজটা শেষ করে। তা আমি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে এসে কেবল রিক্সা নিব, ঠিক তখনই রিক্সাটা আসলো। মিলন ভাইকে আহত অবস্থায়, মানে গ্যাসপিং আর কি, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি আর কি, মানে শ্বাস নিচ্ছে খুব। তারপরে ওনাকে তাড়াতাড়ি করে আমরা আগে ম্যানেজ করতে গেলাম। তো এখন যে জিনিসটা এখানে বিষয়, ওই দিন মিটিং ছিল পিজির বটতলায়, তৎকালীন পিজি হসপিটালের বটতলায়। প্রফেসর মাজেদ সাহেব তখন বিএমের প্রেসিডেন্ট, এবং যাওয়ার সময় টিএসসির মোড়ে বিএমের মহাসচিব তৎকালীন মোস্তফাজুল মহিউদ্দিন সাহেব ওনাকে রিক্সায় ডেকে তুলে নিলেন, ওখানে তো উনি গুলিবিদ্ধ হলেন। এটা যেমন একটা মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল দীর্ঘদিন যাবৎ, শহীদ নূর হোসেন থেকে শুরু করে শহীদ জিয়াদ, সে আরও রাউফুন বসুনিয়া সহ আরও অনেকেই শহীদ হয়েছে। বা ২৭শে নভেম্বর দি টার্নিং পয়েন্ট, মিলন ভাইয়ের আত্মত্যাগের পরে সারা দেশের মানুষ কিন্তু মানে ফুঁসে উঠল স্বৈরাচারের বিরুদ্ধে। এবং খালি ডাক্তার খালি না, সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ উঠল। এবং স্বৈরাচার কিন্তু এক পর্যায়ে ৪ তারিখের মধ্যেই তার পদত্যাগের ঘোষণা তার দিতে হলো এবং পদত্যাগ করতেও হলো। কিন্তু যে মূল্যবোধের উপর বিশ্বাস করে বা যে মূল্যবোধের কারণে মিলন ভাই আত্মত্যাগ বা মিলন ভাই শহীদ হলেন বা আরও যারা শহীদ হয়েছিলেন, তারপরে আমরা স্বৈরাচারকে পুনর্বাসন করার ব্যাপারে সবারই একটা নেগেটিভিটি চলছিল। কিন্তু আমরা তৎকালীন সময়েই দেখেছি কেউ কোনো রাজনৈতিক দল তৎকালীন স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করেছেনও, যার জন্য মিলন ভাইয়ের যে আমরা যে এই যে শহীদ হলো,
তার জন্য যে এই আত্মত্যাগে, তার জন্য একটা বিচার, এই যে শহীদ হয়েছে বিচার, এই যে এখনও যারা 36শে জুলাই বা 5ই আগস্টের জন্য বিচারের জন্য বলছে, আমার খুব ভয় হয়। কারণ আমি মিলন ভাইয়ের বিচারটা খুব কাছ থেকে দেখেছি। তো কারণ মাজেদ স্যারের সাথে আমি সবসময় এগুলোতে ফলো আপ করতাম, মুস্তাক ভাই বাদী ছিলেন। কিন্তু আমরা দেখেছি যে তৎকালীন সময়ে স্বৈরাচারকে যারা পুনর্বাসন করেছে তাদের অনেকেই যে সাক্ষী দেওয়ার কথা ছিল সাক্ষী দেয় নাই। না দেওয়ার কারণে কোর্ট তাদেরকে বৈরী ঘোষণা করেছে, সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে। অর্থাৎ মিলন ভাইয়ের যে আত্মত্যাগ, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সে গণতন্ত্র হয়তো কিছুটা পুনরুদ্ধার হয়েছে, যার জন্যই আপনার পরবর্তীতে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এসছে, দেশের মানুষ সেখানে ভোট দিতে পেরেছে এবং 2-3 টার্ম কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ করা চলেছে। কিন্তু বাস্তবে পরবর্তীতে আপনি খেয়াল করে দেখেন যে 2008-এর পর থেকে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করার যে স্বাধীনতা, সেটি কিন্তু আর নাই। মানে যে কারণে মিলন ভাইয়ের আত্মত্যাগ, মানে নূর হোসেন সহ সেই জেহাদ সহ যারা আত্মত্যাগ করলো, সেই মানুষগুলোর কারণে আমরা যে গণতন্ত্র অর্জন করলাম, আমরা কিন্তু নিজ হাতে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করলাম এবং ক্ষমতার জোরে, ক্ষমতার দম্ভে জনগণকে আমরা টোটালি অস্বীকার করলাম। জনগণের যে ক্ষমতা, জনগণের যে রাষ্ট্রের মালিকানা, এটার প্রতি কিন্তু আমাদের মারাত্মক অনীহা এবং একটা কর্তৃত্ববাদী শাসন আমাদের উপর চেপে বসলো। কাজে এতে মিলন ভাইয়ের আত্মা যেমন শান্তি পায় নাই, এদেশের মানুষও কেউ শান্তিতে থাকে নাই। এবং মানুষ আজকে যে 36শে জুলাইয়ের যে ঘটনা, এটি কিন্তু তারই একটি পুঞ্জীবিত ক্ষোভ। 15.5 বৎসরের কর্তৃত্ববাদী শাসনের পরবর্তীতে যেটা হয় সেটাই কিন্তু হয়েছে এবং যেটা এই দেশের মানুষ অবলোকন করেছে। এটা কারো জন্য কাম্য নয়, কিন্তু এটাই রিয়েলিটি, বাস্তবতা। যে আপনি যদি নিজের কর্তৃত্বে প্রলম্বিত করতে চান, জনগণকে অপেক্ষা করেন, তাহলে জনগণ এক সময় ফুঁসে উঠবেই এবং গণতন্ত্র তার নিজস্ব ধারায় চলবে। জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জনগণ তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, যার জন্যই সমস্ত বাধা বিপত্তি বালির বাঁধের মতো উড়ে চলে গেছে। জি, ডক্টর মিলন 27শে নভেম্বর মারা গেলেন এবং 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলো। 4 তারিখ রাত্রেই ঘোষণা করলো, 4 তারিখ রাত্রে ঘোষণা করলো। তখন রাত্র আপনার প্রথম বিবিসি থেকে ঘোষণা হলো রাত্র 8:30টায়, তারপর রাত্র 10:30টায়। আমরা হাজার হাজার না, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, সেই মরহুম ডক্টর ইশতিয়াক আহমেদ সাহেব, প্রফেসর M.A. মাজেদ স্যার, সৈয়দ শামসুল হক সাহেব, সাংবাদিক রিয়াজউদ্দিন সাহেব, ফয়েজ আহমেদ সাহেব সহ, মানে ওই সময়কার যারা পেশাজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী আন্দোলন নেতৃত্ব, সবাই আমরা কিন্তু রাত্র, মানে কেউ আর বাসায় ফিরে যায় নাই। আমরা কিন্তু সবাই প্রেস ক্লাবের সামনে, লক্ষ লক্ষ মানুষ দেখার মতো একটা। আপনার কাছে আসবো সেই 1990 সাল আর বর্তমানে 2024 সাল, স্বৈরাচারের লেজ এখনো বাংলাদেশে আছে কিনা সেটি নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি আজকের একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছেন এবং তাকে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। এই নিয়ে যে বিশাল এক হট্টগোল তৈরি হয়েছে, একজন আইনজীবী মারা গিয়েছেন চট্টগ্রামে, সেই আইনজীবীকে হত্যার বিষয়টি এবং এই সময়ে এই গ্রেফতারটি পরিস্থিতিকে অনেক বেশি ঘোলাটে করে দিয়েছে। সব কিছু মিলিয়ে আপনি কি মনে করছেন, এটি কোনো স্বৈরাচারের লেজ, কোনো বিশেষ ইন্ধনে হচ্ছে ঘটনাগুলো? আপনাকে ধন্যবাদ আজকের সহ আলোচক একজন মহিষী মা এবং জাহিদ হোসেন ভাই। আমি আপনার এই বক্তব্যের, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা রেফারেন্স টানতে চাই। মিরর এশিয়া 2 সেপ্টেম্বর তারা প্রকাশ করেছে যে 5ই অগস্ট যে পতিত সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, এইটা রেফারেন্স দিয়ে বলেছে যে এটা রয়ের ব্যর্থতা। স্বীকার করে নিয়েছে এবং বলেছে যে আমরা সিআই এর প্ল্যানের কাছে হেরে গেছি এবং এই হারার কারণে এ বি বাদ দিয়ে প্ল্যান সি তারা বাস্তবায়ন করেছে, যেটা শেখ হাসিনা এবং অজিত দোভালের মধ্যে হয়েছে। তারাই দাবি করছে এটা। এখন
এই যে প্ল্যান সিটা ছিল যে শেখ হাসিনা এখান থেকে তার পতন হলে তিনি ভারতে আশ্রয় নেবেন। এখন দেখেন যে তারা দাবি করছে জি সেটা হচ্ছে যে তাদের দুইটা প্রজেক্ট। আমি মিরর এশিয়া 2 সেপ্টেম্বর প্রতিবেদন থেকে বলছি, নিজের কোনো কথা নয়। প্রজেক্ট 1 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর ভারত যে জিনিসটা যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটা হচ্ছে তারা 2 নৌকায় পা রাখতে চাচ্ছে। এক হলো শেখ হাসিনাকে ওখানে রেখে তাকে সহযোগিতা করে বা তাকে আশ্রয় দিয়ে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মোনাজারা তাদেরকে খুশি করা। দ্বিতীয়ত হলো বিএনপি সহ ইসলামিক দলগুলিকে হাতে নিয়ে একটা নির্বাচনের জন্য চাপ দেওয়া। এক্ষেত্রে তারা যেটা ইউনিট সরকারের উপর চাপটা দিতে যাচ্ছে যে ইউনিট সরকার জামাত, শিবির, হিজবুত তাহরির, হেফাজত এদের উপরে ভর করেছে, সে ইউএস এর এজেন্ডা বাস্তবায়ন করছে, 7 সিস্টার নিয়ে বিরূপ মন্তব্য করেছে। তো এইটা হচ্ছে একটা বাংলা মিশন। এই বাংলা মিশনের ডেট কিন্তু 30 নভেম্বর। এখন কথা হচ্ছে এটা হলো রয়ের এই রিপোর্টটি কোথায় প্রকাশিত হয়েছে একটু জানতে পারি? আমি বলেছি মিরর এশিয়া 2 সেপ্টেম্বর, জি অনুগ্রহপূর্বক রেফারেন্সটা চেক করে দেখবেন। আচ্ছা, ভিক্টর 2 নামে যে পরিকল্পনা সেটাই কিন্তু বলা হচ্ছে টাইম লিমিট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আজকে কিন্তু 27 নভেম্বর। এখন এক্ষেত্রে এখন কোনোভাবেই ভারত চাচ্ছে না যে গত জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো এটার একটি ঐতিহাসিক এবং দার্শনিক ভিত্তি পাক। এবং এটার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে বা পরবর্তী যে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে তাতে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করা। এইটা যদি এইটারই একটা অংশ হিসাবে এখন ইসকনের মাধ্যমে যে ঘটনা ঘটছে তারই একটা অংশ বলে আমি মনে করছি। এটা আমার প্লেন ডিডাকশন, এটা মিরর এশিয়ার রেফারেন্স দিয়ে আমি বলছি। এখন কথা হচ্ছে যে ইসকনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এইটা কত বড় অপরাধ জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা স্থাপন করে করেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এটার উপরে আজকে সুমোটো হয়েছে। 2 জন আইনজীবী এটার উপরে হাইকোর্টের কাছে রুলিং চেয়েছে, কিন্তু হাইকোর্ট কিন্তু তার অবজারভেশনে বলেছে যে এটা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ কিনা, রাষ্ট্র বিদ্রোহী কোনো কাজ কিনা এটা তারা বিবেচনা করবেন বা বিচার বিশ্লেষণ। এখনো কিন্তু রাষ্ট্র কিন্তু কোনো বিচার বিভাগ কিন্তু কোনো মতামত বা রায় দেননি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রেস নোট জারি করেছে। সম্ভবত এইটি স্বাধীনতার পরে প্রথম কোনো, আমি মনে করি যে একটা সচকিত বা একটা মানে প্রতিবাদ যেটা কোনো একটা বড় ধরনের মিনিং মানে বোঝায়। এখন এই দেখুন আজকেই এই ঘটনার প্রেক্ষিতে পুরা সমগ্র হিন্দু নেতৃত্ব অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার পাওয়ান কল্যাণ উনি বলেছেন যে তীব্র প্রতিবাদ শুধু জানান নেই, এখানে ইউনাইটেড নেশনস জি কেটে কেটে যাচ্ছে। আপনার কাছে আমরা আবার আসব। সেলিনা আক্তার, আপনার কাছে জানতে চাই, এই যে ডক্টর শহীদ মিলন তিনি তো একটা স্বপ্ন দেখেছিলেন একটা স্বৈরাচার বিরোধী বাংলাদেশ। তারপরে অনেকটা সময় এখন পার হয়ে গেল, বর্তমান বাংলাদেশে এই 2024-এর বাংলাদেশে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কি মনে করেন এই দেশটি এখন কেমন আছে, কেমন চলছে বাংলাদেশ? মিলন আসলে ছোটবেলা থেকে খুব দেশপ্রেমিক ছিল। কিশোর বয়স থেকেই ও স্বপ্ন দেখতো যে একটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন করার। ওই সমতাভিত্তিক বৈষম্যহীন একটা শ্রেণী সমাজের স্বপ্ন দেখেছিল এবং ওইভাবেই ও ডায়েরি লিখতো। ডায়েরির পাতা পড়ে আমরা জানতে পারি যে পাকিস্তানি আমলে যখন আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করতাম তখন আমাদের আবার কিসের স্বাধীনতা, আমরা তো পাকিস্তানের দ্বারা শোষিত লাঞ্ছিত, আমাদের স্বাধীনতা বলতে কিছু নেই। তো সেখান থেকে আমরা মনে করি যে তখন থেকেই ও আমাদের দেশে একটা যে সামরিক শাসক দ্বারা আমরা পরিচালিত হতাম বা পাকিস্তানিদের দ্বারা আমরা অত্যাচারিত নিপীড়িত হতাম, সেখান থেকে তার মুক্তির একটা আকাঙ্ক্ষা তখন থেকেই তার মনে ছিল। এইভাবেই ও বেড়ে ওঠে এবং সমাজ সচেতন বলে সমাজে পাড়ায় আমাদের ও একটা সংগঠন করেছিল প্রদীপ্ত সবুজ সংঘ বলে। সেখান থেকে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হতো বাচ্চাদেরকে নিয়ে, কিশোরদেরকে নিয়ে, খেলার প্রতিযোগিতা হতো, তারপরে দেয়াল পত্রিকা প্রকাশ করা হতো।
সে সেইভাবে ও গড়ে ওঠে এবং যখন মেডিকেল কলেজে ভর্তি হয় সেই সময় ও ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় আর কি। তখন থেকে তো দেশকে আরও দেশের সেবা কীভাবে করবে, দেশের পরিস্থিতি আরও ভালো করে সে উপলব্ধি করতে পারে। তো ওইখানে একটি দেওয়াল পত্রিকা তখন বের করেছিল ও, সেটার নাম ছিল নতুন সূর্য উদয়। তো ওইভাবে এই নতুন সূর্যের স্বপ্ন ও দেখে এসেছিল এবং ও যখন ইয়েতে ছিল ছাত্র জীবন পাশ করলো যখন, তখন ও মেডিকেল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ছিল 90 সালে। তো এবং ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক ছিল। এই বিষয়গুলোর পাশাপাশি আমি একটু জানতে চাই যে এই সময় বাংলাদেশ কেমন চলছে? আপনি একজন এখনকার বাংলাদেশ, এখন যেমন 90-এ যে আন্দোলন হয়েছিল, যে একটা জাহিদ যেমন বলেছিলেন, সেদিন যে স্বতঃস্ফূর্তভাবে মিলনের হত্যার পরে জনসাধারণ, ছাত্র জনতা, সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছিল, রাজপথে নেমে এসেছিল। এই 24-এর এই নতুন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এই বিপ্লবেও আমরা দেখেছি সেই রকমভাবেই ছাত্রদেরকে হাজার হাজার ছাত্র নিহত হয়, তাদের মৃত্যুতে মানুষ ঘরে বসে থাকতে পারেনি। সকলের জনসাধারণ মানুষ, শ্রেণী পেশা মানুষ, সকল শ্রেণী পেশার মানুষই রাস্তায় নেমে আসে এবং আন্দোলনে সম্পৃক্ত হয়। ফলশ্রুতিতে এই স্বৈরাচারের পতন ঘটে এবং এখন আমরা আশাবাদী যে এখন নতুন একটা সরকার এসেছে এবং ভবিষ্যতে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে দেশে। যে আকাঙ্ক্ষাটা মিলন লালন করেছিল এবং সকল শহীদের যেটা স্বপ্ন ছিল যে দেশে আমরা গণতান্ত্রিক একটা দেশ আমরা চাই, সমতা ভিত্তিক আমরা দেশ চাই, শ্রেণীহীন একটা দেশ সমাজ চাই আমরা, সেইটা আকাঙ্ক্ষা এখন আমাদের মধ্যে পূরণের আমরা স্বপ্ন দেখছি এবং আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দেশে এবং এই বিপ্লব যেন সার্থক হয়। আমরা একতাবদ্ধভাবে যেন সবাই কাজ করে আমাদের দেশকে আমরা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে পারি, শহীদদের স্বপ্ন বাস্তব। ডক্টর জাহিদ হোসেন, আপনার কাছে জানতে চাই, তারেক রহমান তিনি বারবার বলছেন যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, স্বৈরাচারের লেজ এখনও বাংলাদেশে বর্তমান। এই যে আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা নিয়ে, গ্রেফতার নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটছে এবং বিভিন্ন কলেজের ছাত্ররা তারা নানান রকম মারামারি গ্যাঞ্জামের মধ্যে যাচ্ছে। দেশ যে স্থিতিশীল অবস্থায় কি এখন আছে? বিএনপি এখন এই সকল বিষয়গুলো নিয়ে কি ভাবছে? ধন্যবাদ। দেশ যে স্থিতিশীল অবস্থায় নেয় সেটা আপনি গত 3 মাসের বিভিন্ন ঘটনা পরিক্রমা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলেই বুঝতে পারবেন যে এক ধরনের ষড়যন্ত্র চলছেই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেটা বলছেন যে স্বৈরাচারের লেজ রয়ে গেছে। স্বৈরাচারের লেজ খালি না, লেজের সাথে বডিও আছে, মাথাটি খালি পালিয়েছে, কিন্তু অন্য যারা আছে তারা সবাই সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে এই যে স্বৈরাচারের যত কর্মকাণ্ড সেটিকে কিভাবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করা যায়, বিব্রত করা যায়, সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যায় এবং দেশের তারা এইটি নিয়ে অহর্নিশি কাজ করছে। আপনি যদি চিন্তা করেন আনসার, তারা একটা ডিসিপ্লিন সার্ভিসের লোক, তারা একটা আচরণ করলো এটা জাস্ট ইনডিসিপ্লিন সার্ভিসের মতো, এই জন্য মানুষ এখন বলে আনসার লীগ বানাইছে। তারপরে আপনার যদি মনে করেন আপনার রিক্সা শ্রমিকদের যে ইস্যুটা, এটা একটা আলোচনার বিষয়, এখানে চলবে কি চলবে না, এইটার মধ্যে বাবার বানায় দিল একটা রিক্সা লীগ। এই যে সিচুয়েশনটা, তার পরবর্তীতে আপনি আজকে গত ইসকনে যেটা হয়েছে, ইসকনের যে বহিষ্কৃত নেতা চিন্ময়, ইসকন বলতেছে যে এখন নাকি উনি বহিষ্কৃত। যদি সেটা হয়ে থাকে, সেই হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক, দেশের স্বাধীনতা বা স্বাধীন আমাদের পতাকা নিয়ে ব্যঙ্গ করার রাইটস কেউ কাউকে দেয় নাই। এটি একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই পতাকাকে আমাদের সম্মান করতে হবে, কোনো অবস্থাতে এটাকে ছোট করার কোনো সুযোগ কারো নাই। যেই করে থাকুন না কেন তাকে আইনের আওতায় আসতে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মামলা এটা পড়ে। কাজেই সেই অনুযায়ী আমি আবারও আপনার কাছে ফিরব। মোহাম্মদ শামীম কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদেরকে যুক্ত হয়েছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে জানতে চাই এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন এবং এই সময়ে তিনি যদি ইসকনের বহিষ্কৃত নেতাও হয়ে থাকেন, হিন্দুদের কাছে তো তিনি ইতিমধ্যেই তার গ্রহণযোগ্যতা আছে, এই সময় তার গ্রেফতারটি কি আগুনে ঘি ঢালা নয়?
আগুনে ঘি ঢালা কিনা আমি এটা এভাবে বলতে চাই না। এখন তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যাপারে তাকে জামিন দেয়নি, ঠিক আছে, কিন্তু তার কিন্তু মামলাধীন যে বিষয়টা সেটার উপরে যেহেতু কোনো চূড়ান্ত রায় দেয়নি, সুতরাং এটা খুবই প্রিমেচিউর হবে বলা। কিন্তু আমি যেটা মনে করি, যেহেতু সে এখন সে নাই ইসকনে, এরকম কথা আমাদের রাজনৈতিক দলগুলি প্রায়শই বলে যখন তাদের অপকর্ম ধরা বলে, এটা তার ব্যক্তিগত দায়, দল তার দায় নেবে না, এরকম কথা বলে। যদি সে ইসকন থেকে বহিষ্কৃত হয়ে থাকে, তাহলে কেন আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দেওয়া হলো? এবং আমি একজন ডেপুটি চিফ মিনিস্টার কথা বললাম অন্ধ্রপ্রদেশে, সে দিল, অন্যান্য হিন্দু নেতৃবৃন্দ কিন্তু এর উপর প্রেস রিলিজ দিয়েছে। এখন কথা হলো যে রাষ্ট্রদ্রোহিতা হয়েছে কিনা এটা বিচার বিচার বিভাগ তারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। কিন্তু এখন কেন এটার একটা বিশাল একটা আমরা সম্পৃক্ততা পাচ্ছি পতিত সরকারের সাথে, এটা একটা বড় ধরনের একটা এটার ষড়যন্ত্র আছে। এটা এটা আমি একটা জিনিস খুবই সংক্ষেপে বলতে চাই, ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু এখন অত্যন্ত তলানিতে। তারপরে ভারত যে বিরূপ আচরণ বাংলাদেশের সাথে করছে, এটা কিন্তু আমরা ব্যথিত। ভারতের একমাত্র ভালো বন্ধু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া তাদের কোনো বিকল্প নাই। আপনাকে আমি একটু থামাবো, কোনো সময় ভারত বুঝতে পারছে না বা ভারতকে আমরা বুঝতে দিচ্ছি না। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে একটু থামাবো। প্রিয় দর্শক, আমরা চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে যুক্ত আছি, আপনারা আমাদের সঙ্গে অনলাইনে লাইভ স্ট্রিমে যুক্ত থাকুন। জি, আপনি বলুন, ইসকনের কথা বলছিলেন। জি, আমি বলছি যে আমি প্রেসাইজলি বলে দেখুন, ভারতের সাথে এ পর্যন্ত আমাদের যে সম্পর্ক তার থেকে সবচেয়ে খারাপ অবস্থা এখন যাচ্ছে। ভারত সবসময় আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়েছে। এটার জন্য দায়ী স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসছে, প্রত্যেকেরই দায়ী আছে। আমাদের জাতীয় স্বার্থ আমরা নির্লজ্জের মতো বিক্রি করে দিয়েছি। বড় দুইটা যে রাজনৈতিক দল কেউই অস্বীকার করতে পারে, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলতে পারবো কোন কোন সময় কি কি ঘটনা ঘটেছে। আপনি আন্তর্জাতিক নদী চুক্তি কথা বলেন, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বলেন, সমুদ্র বিজয় বলেন, এমন কোনো জায়গা নেই। ভারত বাংলাদেশের যখন কখনো চুক্তি হয়, এটা 90% সুবিধা পায় ভারত, 10% পাই আমরা বাংলাদেশ। কিন্তু অত্যন্ত নির্বিকার ভাবে আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছি। 47-এর দেশ ভাগের পরে আমাদের 24 বছর সময় লেগেছে বুঝতে যে পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে না, কিন্তু 50 বছর আমরা বুঝতে পারছি না যে ভারত আমাদের বন্ধু কিনা। এখন দেখুন, এটা এটা কার ব্যর্থতা? এটা ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের। কোন দেশ, আমি হোয়াই নেশন ফেইলস একটা বইয়ের থেকে উদাহরণ দেই, যে এ নেশন ইজ পোর because of not the geography or the culture, it's because of their leadership who doesn't know how to enrich their people. তাহলে কথা হচ্ছে যে দেখুন, এতদিন 50-52 বছর আমাদের সময় হয়ে গেল, ভারতকে আমরা কখনো বুঝতেই দেই নেই যে আমাদের সক্ষমতার জায়গাটা কোথায়। বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় মার্কেট। এখন 2015 সালে যখন বিজেপি সরকার দ্বিতীয়বার আসলো, তারপরে ভারত কিন্তু নেহরুর যে ধর্মনিরপেক্ষ ভারত, এটা ছুঁড়ে ফেলে দিয়েছে ভারত মহাসাগরে। আমরা তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পাই, তাতে আপনার কোনোভাবেই মানে শশী থারুর, অরুন্ধতী রায়ের ভারতকে দেখতে পাই না। এখানে আমরা অমিত শাহ এবং আমরা কি বলে নরেন্দ্র মোদীর ভারতকে দেখতে পাই। এবং ভারত এখন রীতিমতো একটা সাম্প্রদায়িক আচরণ করছে। এবং এটা আমি মনে করি যে গত 5ই আগস্টে তাদের যে পরাজয়, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনি চিন্তা করুন যে তারা সব প্রকার ভিসা বন্ধ করে দিয়েছে। কি অমানবিক একটা আচরণ! যখন বলছে বিজেপি সরকার পড়শি পহলে, কিন্তু তাদের বাস্তবতার সাথে তার একই 180 ডিগ্রি অপোজিট তারা আচরণ করছে। এভাবে কোনো প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা যায় না। আমাদের এখানে প্রতিরোধ তুলতে হবে, যেটা ডেটারেন্স। এই ডেটারেন্স নাই বলে আমরা ভুগছি। আজকে যদি আমার ডেটারেন্স ক্ষমতা থাকতো, তাহলে ভারতকে আমরা সমুচিত শিক্ষা দিতে বললাম। একটা উদাহরণ দেই, 2015 সালে ভারত ঘোষণা করলো বাংলাদেশে কোনো গরু রপ্তানি করবে না। বাস, আমরা বিপদে পড়ে গেলাম। কিন্তু 2018 সালে আমরা যখন জেদ ধরে নিজেদের গরু উৎপাদন করলাম, তখন ভারত 1,25,00,000 গরু তৈরি করতো বা উৎপাদন করতো প্রতি বছর। তার মধ্যে 25 থেকে 30 লক্ষ গরু বাংলাদেশে আসতো। ইন্ডিয়া টুডে তখন একটা রিপোর্ট করলো, এই সিদ্ধান্তের কারণে ভারতের প্রতি বছর ক্ষতি হবে 31,000 কোটি রুপি। এটা 2015 সালে রাজনাথ সিং পাটগ্রামের অপোজিটে ঘোষণা দিয়েছিল। 2018 সালে আমরা ঘুরে দাঁড়ালাম, আমাদের গরুর আর দরকার হচ্ছে না, এখন ভারতীয় গরু ঢুকে না। এরকম প্রত্যেকটা জায়গা। আমি একটা ছোট্ট উদাহরণ দিব কিভাবে এটা প্রতিরোধ করতে হবে। 2016 সালে আমি চায়নায় ছিলাম, ন্যাশনাল ডিফেন্স কোর্সে আমি ছিলাম।
সেই সময় ট্রাম্প ক্ষমতায় আসলেন। ট্রাম্প ঘোষণা করলেন যে চাইনিজ পণ্যের উপরে 35% তারা ট্যাক্স ট্রাম্প বসাবে। তা আমি একজন চাইনিজ অত্যন্ত স্কলারকে জিজ্ঞাসা করলাম যে তোমরা এখন এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে। তখন উনি উত্তর দিলেন, আমরা দুইটা আইটেম ধরবো, কোকা কোলা অ্যান্ড পিজা হাট। বিলিভ মি, 1.4 বিলিয়ন পিপল আমেরিকা আমাদের পায়ে এসে পড়বে। দ্যাট ইজ হাউ আপনাকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনি শুধুমাত্র বারবার দেখুন, আপনি পানি চুক্তি থেকে শুরু প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2015-তে যেটা হলো সেটা নিয়ে মানে লোকসভায় কি রকম কান্নাকাটি পর্যন্ত পরিস্থিতি হলো। কারণটা কি? ওখানে উইন লুজের কোনো বিষয় ছিল না। তাছাড়া প্রত্যেকটা বিষয় আমাদের সাথে ভারতের 199টা নদী, একটা নদীর চুক্তি হয়েছে, সেখানেও মানে বড় ধরনের পতন। আমার কথা হচ্ছে এই কথাগুলো যদি আমরা বলতে না পারি তাহলে কিভাবে আমরা আশা করি যে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারবো? আমরা আপনি নিজে ষড়যন্ত্রের কথা বলছেন। সমস্যাটা হচ্ছে জি, আপনি ষড়যন্ত্রের কথা বলছেন এবং ষড়যন্ত্রের তীর একেবারে ভারতের দিকে। আমি ফিরবো সন্দেহ ছাড়া। আপনি এটা থেকে আপনি কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ সহ যে বিচ্ছিন্নবাদী দলগুলি আছে তারা ড্রোন ব্যবহার করেছে, তারা ইউএভি ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার করেছে তার পিন পয়েন্ট উদাহরণ আমি দিতে পারবো, কবে কোথা থেকে এগুলি আসছে। কিন্তু এগুলি তো কোনো লাভ হয় না, এগুলো সবই আমরা জানি। কিন্তু তারপরেও এটা মানে তারা দেখেও না দেখার ভান করছে। মোট কথা হলো, দেখুন বাংলাদেশ বর্ডার কিন্তু ভারতের বিএসএফ এর জন্য সবচেয়ে শান্তিপূর্ণ বর্ডার। তারা এখানে মার খেলেও কোনোদিন এখান থেকে যেতে চাইবে না। ভারত এখন বাংলাদেশের একটা বড় একটা এখন মানুষ সচেতন হয়েছে, বুঝতে শুরু করেছে। এখন কোনো যদি তাবেদারি কোনো সরকার তাদের ক্ষমতায় থাকার কারণে আমাদের প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে ভারত কিভাবে ইন্টারফেয়ার করেছে আপনি দেখুন। গত লাস্ট নির্বাচনের সময় এখান থেকে কোনো এক দলের নেতাকে ডেকে নিয়ে যে আমাদেরকে থ্রেট করা হয়েছে। সো দিস ইজ নট অন ডেমোক্রেসিটা হইতে পারে না। কোনো সময় আপনি এই মানে শুধুমাত্র নিয়েই যাবেন আর দিবেন না। আর এই সময় একটা এমন একটা সময় যখন আপনি ইসকন, আমি মনে করি যে বাংলাদেশের যেটা দরকার, পৃথিবীর মধ্যে একটি অত্যন্ত অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ। অনেক বড় জানা যায়, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, দ্যাটস অল। এর বাইরে কোনো কিছু করতে দেওয়া উচিত না। এটা মনে করবেন আর একটা ষড়যন্ত্র। এখানে যদি আমরা আমি ফিরবো আপনার কাছে, আমি আবারও ফিরবো আপনার কাছে, সেটা কিন্তু ভারতেরই নগ্ন বা ষড়যন্ত্র বাস্তবায়ন করা হবে। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এই বিষয়ে। জি, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে জানতে চাই, এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদের দলীয় সিদ্ধান্ত আছে কিংবা দলীয় এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনারা কি বলবেন বর্তমান পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ দাস? বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমাদের বক্তব্য, আমাদের মহাসচিব যে বলেছেন, এটা আমাদের দলীয় বক্তব্য। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধরনের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে আজকে দীর্ঘ বৎসর যাবৎ নিজের পরিচয় তুলে ধরেছে। এখানে অনেকে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করেছে, উস্কানি দিয়েছে, এবং আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ থেকেও অনেক সময়, যেমন এই ঘটনাতেই কেউ ভারতীয় অনেক রাজনৈতিক দল কেউ বলার চেষ্টা করছে, বিশেষ করে বিজেপি সহ, যে তারা বর্ডার রেড দিবে, বর্ডার ব্লক দিবে, সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করছে। অর্থাৎ এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। এবং তাদের মিডিয়া, তাদের সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়াতে অত্যন্ত বাজেভাবে ইসকনের এই ঘটনাগুলি তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের ফরেন মিনিস্ট্রি, দিস ইজ দি ফার্স্ট টাইম যে ফরেন মিনিস্ট্রি অত্যন্ত গার্ডস সহ সেই সমস্ত বিষয়গুলোর প্রতিবাদ করেছে। আমরা যেটা হলো বাস্তব সেটাই সত্যি কথা বলেছে। তারপরেও দেখেন গতকালকে যে ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে, এই ঘটনাটা যারা ঘটিয়েছে, এখন দেখেন বের হচ্ছে এগুলোর সাথে কারা ছিল, ইসকনের নাম নিয়ে কারা হেলমেট পরে, কারা হাতে দেশীয় অস্ত্র হাতে কারা ঘুরেছিল, তাদেরকে ধরা হয়েছে। তাদের পরিচয় কি দেখা যাচ্ছে সবই পতিত স্বৈরাচারের বিভিন্ন দলীয় যে বাহিনীর সদস্য, কেউ বা তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য, যেগুলো গত রাত্রে এবং আজকে পর্যন্ত ধরা পড়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের সাথেই ওই যে আমাদের নেতা যেমন বলেছেন লেজ আছে, অর্থাৎ প্রত্যেক জায়গায় এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পতিত স্বৈরাচার তার লোকদেরকে দিয়ে, যেহেতু তাদের কাছে অঢেল লুণ্ঠনকৃত অর্থ আছে এবং দেশি বিদেশি অস্ত্রপাতি তাদের কাছে আছে, যেগুলো এখনও অনেকেই জমা পড়ে নাই, যদিও জমা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল, কিন্তু এখনও অনেক পুলিশও যেমন চাকরিতে জয়েন করে নাই, ঠিক অনেক অস্ত্রপাতি বৈধ এবং অবৈধ সব লাইসেন্স সব জমা দেওয়ার কথা ছিল, সেগুলোও জমা দেয় নাই। অর্থাৎ তারা তাদের পেশি শক্তি,
তাদের অর্থশক্তি এবং তাদের মাসলম্যানশিপ সেটা তো দেখাচ্ছেই। আর ষড়যন্ত্র করে তারা দেশ শুধু নয় বাইরে থেকেও, কেন আমাদের দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, সেই সব বিষয়ে বাইরের দেশ যেভাবে নাক গলায়, যে কথাটি ব্রিগেডিয়ার সাহেব বললেন, আপনি কি দেখেছেন ইন্ডিয়ার ইলেকশনে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব গিয়ে নেগোসিয়েট করে, কিন্তু ওরা এসে দাদাগিরি করে। এই দাদাগিরি তো না, আমরা ভারতের মানুষের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু ভারতের মানুষের সাথে আমাদের দাসত্বের সম্পর্ক টিকবে না। টিকবে উইন উইন সিচুয়েশন থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে সেই সিচুয়েশন টিকবে। তিস্তার পানি আমরা যখন চাই তখন সেটা দেয় না, যখন পানি বাড়ে তখন পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। আমরা যখন গজলডোবার পানি চাই তখন সেই বাঁধ খুলে দেওয়া হয়, আমাদের এলাকা সব ভেসে যায়। অর্থাৎ এভাবে তো বন্ধুত্ব টিকে না। আমরা চাই বন্ধুত্ব হতে হবে সমানের সমান, অর্থাৎ উইন উইন সিচুয়েশন হবে। আমি কাজেই আপনাদের আমাদের কিছুক্ষণ আগে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল তিনি বললেন যে ভারত আমাদের সবচেয়ে বেশি, তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক। অবশ্যই। এবং সেক্ষেত্রে যদি এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতি হয় এবং ভারত যদি আমাদেরকে কোনো ধরনের স্যাংশন দিয়ে দেয়, তাদের দেখা যাচ্ছে তারা খুব প্রোঅ্যাক্টিভ, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদেরকে আপনাকে একটা জিনিস আমরা বলতে পারি, একটা জিনিস উনি কিন্তু নিজে ওনার বক্তব্যে বলেছেন, গরুর গোশত, মানে আমরা কুরবানির ঈদের সময় আমাদের দেশের মানুষ অনেক গরু কুরবানি দেয়, এবং এক সময় ইন্ডিয়া থেকে অনেক গরু আসতো, সত্যি কথা। কিন্তু এখন গরু আসতো, গরু তো বিনা পয়সায় আসতো না, ওদের উদ্বৃত্ত গরু ওরা রপ্তানি করতে একটা বাজার পেত। তারা কিন্তু গরু জবাই করে গরুর গোশত পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে, তখন কোনো কষ্ট নাই। কিন্তু যখন গরু আমাদের দেশে আসে তখনই সেটাকে বাধা দেয় এবং গুলি করে। ক্রস বর্ডার আমাদের দেশে যে, আমাদের দেশের বর্ডারে যে কিলিং হয়, আপনি খেয়াল করেন তো কোনো সভ্য দেশে বৎসরে এত কিলিং কোনো বর্ডারে হয় কি না? কোনো বর্ডারে হয় না। এবং তারা আমাদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আমাদের চাষিরা, আমাদের দেশের সাধারণ মানুষ 2018-তে প্রমাণ করেছে যে আমরা অন্যের সাহায্য ছাড়াও বাঙালিরা যে পারে সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। কাজেই এটিতে আমরা জেদাজেদিতে চাই না, আমরা চাই যে সৎ প্রতিবেশী সুলভ যে অবস্থান, তাতে দুইজনেরই লাভ। আমাদেরও যেমন বাজার আছে, তাদেরও বাজার আছে। কাজে এখানে যদি আমরা সৎ প্রতিবেশী সুলভ অবস্থানটা এবং সমতা ভিত্তিক তৈরি করতে পারি, তাহলেই কিন্তু উভয় দেশই লাভবান হবে। আর যদি এতে রেষারেষি করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে উভয় দেশই। আরেকটি প্রশ্ন একটু ছোট্ট করে বলতে চাই, যে কোনো অরাজকতার কথা আসলেই পুলিশের কথা আসে, যে পুলিশ এখনো ফুললি কাজ করছে না। এখানে কি কোনো রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আস্থার জায়গা আরো বাড়িয়ে পুলিশকে ইনস্টল করা যায়? সেটা তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবার আগেই বলেছে, এইটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ছাত্র জনতার আন্দোলনের পরবর্তীতে এবং সবার ঐক্যমতের ভিত্তিতেই হয়েছে। কিন্তু এই সরকার যদি তার ইফেক্টিভনেস, তার অ্যাসার্টিভনেস প্রমাণ করতে চায়, সরকার যদি নিজে ভাবে যে উনি কালকে অর্ডার দিয়ে দিবেন সব বাস্তবায়ন হয়ে যাবে, দিস ইজ রং। সরকারকে সকল স্টেক হোল্ডারকে আস্থায় নিতে হবে। আস্থায় নেওয়ার জায়গা উপায়টা কি? উপায়টা হচ্ছে বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন মত বিনিময় করা। এইরকম ওই যে 1 মাস 2 মাস পর পর আধা ঘন্টা 1 ঘন্টা মিটিং করলেই সব হয়ে গেল, দিস ইজ রং। কারণ যারা ক্ষমতা এখন চেয়ারে বসেছেন, ওনাদের দেশ পরিচালনার ক্ষমতা বা অভিজ্ঞতা কতটুকু আছে বা নাই সেই বিতর্কে আমি যেতে চাই না। কিন্তু আমরা সবাই জানি যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারা যদি ওনাদের মন্ত্রণালয়গুলো যদি আপনি চিন্তা করেন, ডাইরেক্টরেটগুলো চিন্তা করেন, সেখানে যে পরিমাণ নাড়াচাড়া পড়ার দরকার ছিল, যে পরিমাণ স্বৈরাচারের দোসরদেরকে ওই সমস্ত চেয়ার থেকে সরানো দরকার ছিল, সেগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে সরে নাই। এবং এগুলো না সরার কারণ হচ্ছে ওনারা লোক আইডেন্টিফাই করতে ওনারা ভুল করছেন অথবা বুঝতে পারছেন না, কে তার বন্ধু কে তার মিত্র সেটা ওনারা আইডেন্টিফাই করতে পারছে না। যখন এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে গত 15-16 বৎসর যাবৎ রাজপথে থেকে আন্দোলন করেছেন, তাদেরকে যদি পরামর্শ নেওয়া হতো, মানবে কি মানবে না ইট ইজ দেয়ার হেডেক, বাট তারা যদি পরামর্শ নিত তাহলে দেখা যেত যে তাদের কাজগুলো আরও সহজ হতো। এবং সেই ক্ষেত্রে এই সরকারের গ্রহণযোগ্যতা এবং সরকারের যে অ্যাসার্টিভনেস কাজের প্রতি, এটা কিন্তু মানুষ দেখতো যে আরও অ্যাসার্টিভলি দায়িত্ব পালন করতো এবং মানুষ আস্থা অর্জন করতো। শুধু নয়, খালি পুলিশ নয়, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী তখন মানুষ বুঝতো যে ইয়েস, এই সরকারের প্রতি খালি ছাত্র জনতার যে সমর্থন সেটি যেমন একদিকে আছে, এই দেশের
ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যারা ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করে, তারাও তখন সঠিকভাবে পরামর্শ দিত এবং একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমরা এই সরকারকে পেতাম। জি, মোহাম্মদ শামীম কামাল, আপনি নিশ্চয়ই আলোচনাটি শুনলেন। আপনার কি মন্তব্য এই বিষয়ে? সরকারের কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের সমন্বয়হীনতা তৈরি হচ্ছে? সমন্বয়হীনতা আমি একটু দেখতে পাচ্ছি, কিন্তু মূলত যেটা যে বিষয়টা কেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত বড় অবনতি, তার একটা মূল কারণ আমি বলতে চাই যে আসলে পুলিশি ব্যবস্থাটা পুরোটা ভেঙে পড়েছে। 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটলো, যে পুলিশের প্রায় 400-500 থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে। তো এখানে আমি মনে করি যে পুলিশ কাজ করতে পারছে না, অত্যন্ত তারা শেকি। আর দ্বিতীয় বিষয় যেটা এখন মাঠ পর্যায়ে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দল পুরো পরিস্থিতিকে জিম্মি করেছে। আমি জাহিদ হোসেন ভাইয়ের সাথে একটা জায়গায় একমত হব যে সরকারের সাথে সমন্বয়ের অভাব, কিন্তু সরকারের সাথে রাজনৈতিক দল আলোচনা করে কি লাভ? এখানে আমাদের একটা বড় একটা দায়িত্ব রাজনৈতিক দলগুলির ছিল যে তাদের নেতা কর্মীকে কন্ট্রোল করা। আমি একদম গ্রাসরুট লেভেল থেকে, আমি একদম ভুক্তভোগী অবস্থায় থেকে বলছি, মাঠের অবস্থা ভালো না। খুবই বড় ধরনের মামলাবাজি, বিভিন্ন ধরনের মামলা, মিথ্যা মামলা, রাহাজানি, চাঁদাবাজি, এগুলি এত প্রচন্ড বেড়ে গেছে যে ভবিষ্যৎ যে কোন দিকে যাবে আমরা সেটা নিয়ে শঙ্কিত। দেখুন, ছাত্র মারা গেল, আপনার হত্যা হলো ঢাকা, জয়দেবপুর, গাজীপুর ইত্যাদি, তার মামলা হচ্ছে সারা দেশে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলো প্রাথমিকভাবে যাদের নাম নাই তাদেরকে বাদ দিতে। কোনো কাজ হলো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যদি কেউ মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা, কোনো কাজ হচ্ছে না। এখন ডিবিকে দিয়ে, র্যাবকে দিয়ে ভয় দেখিয়ে, ভুয়া মামলা দেখে কাজ হচ্ছে। এতে একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বাট এখানে আমি একটা আশার আলোর কথা বলতে চাই। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আমি সেনাবাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে বলতে চাই যে এইটা একটা মোক্ষম সময়। সেনাবাহিনী এখন ধরি মাছ না ছুঁই পানিতে আছে। সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। এখন তাদেরকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তাদেরকে মোতায়েন করে থানায় কোথায় মামলা হলো, কোথায় চাঁদাবাজি হলো, কোথায় ছিনতাই হলো, প্রত্যেকটা জিনিস, এমনকি লোয়ার কোর্ট পর্যন্ত ইন্টারভেন করতে হবে। 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ড্রাস্টিক উন্নতি হবে, কোনো সন্দেহ নাই, এটা ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু আমি জানি না কেন সরকার এই উদ্যোগ নিচ্ছে না। আমি একাধিক টক শোতে এই কথাটা বলেছি, এটা একমাত্র মিন্স যার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, শেয়ার মার্কেট বলেন, কোনো জায়গায় কিন্তু ইন্ডেক্স ভালো নয়। আপনি এখন বাইরে থেকে প্রচুর টাকা উদ্ধার করছেন, অনেক রাষ্ট্র নেতা আপনাদের সাথে যোগাযোগ করছে, এগুলি হচ্ছে ওই 16 আনা মিছে মাঝির গল্পের মতো। মাঝিকে বাবু সাহেব জিজ্ঞাসা করছে যে জানো কিভাবে অমাবস্যার সাথে পানির সম্পর্ক, জোয়ার ভাটার সম্পর্ক? বলে জানি না। তোমার জীবনের 2 আনা মিছে। এইভাবে করতে করতে 14 আনা মিছে করে ফেললেন। তখন যখন বৃষ্টি আসবে, ঝড় মেঘ দেখা গেল, তখন জিজ্ঞাসা করলেন যে বাবু আপনি কি সাঁতার জানেন? তখন বাবু বলেন যে না, সাঁতার তো জানি না। তাহলে আপনার জীবনের 16 আনাই মিছে। অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি সেদিকে যাচ্ছে বলে আমার ধারণা। আমার মনে হয় এখনো সময় আছে। এটা সামগ্রিকভাবে দেখেন, আজকে ডক্টর মিলনের মা আছেন, আমি ব্যথিত যে মিলন নূর হোসেনরা 90তে রক্ত দিয়ে গণতন্ত্র নিয়ে আসছিলেন। পরপর 4টা তত্ত্বাবধায়ক সরকারে মোটামুটি একটা গণতান্ত্রিক পর্যায়ে ফিরলাম। আবার আজকে 2024-এ মুগ্ধদেরকে, তারপরে আপনাদের সাইদদেরকে আমাদেরকে জীবন দিতে হচ্ছে। আর যদি পরিস্থিতির উন্নত না হয়, আমাদের নৈতিক চরিত্র উন্নতি না হয়, তাহলে আবার প্রস্তুত থাকেন 10-12 বছর পর আর একটা আন্দোলনের জন্য। এভাবে যুগের পর যুগ সাধারণ মানুষ, অসহায় মানুষ জীবন দিয়ে যাবে, আর আমরা গণতন্ত্র নামের যে সোনার হরিণ সেইটার পিছনে ছুটতে থাকবো। গণতন্ত্র কথাটা আসে ডেমোক্রেটিক একটা শব্দ থেকে। ডেমোক্রেটিয়া হচ্ছে গ্রিক দেবীদের মধ্যে সবচেয়ে দুর্বল টাইপের একজন দেবী। সুতরাং এটা যে কোনো ভার্সনে হোক না কেন, এটার একটা রূপ হইলেই হলো বেসিক ডেমোক্রেসি। বাংলাদেশে যে ডেমোক্রেসি আসছে, এটা খুবই বানরের তৈলাক্ত বাঁশের মতো, কিছু দূর উঠে আবার পড়ে যায়। এখন আমরা ধপাস অবস্থায় একদম গ্র্যান্ড জুরিতে চলে আসছি। তো সুতরাং সামনে আমাদের জন্য খুব ভালো যে ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলি কি তাদের সংস্কার করেছে? তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করছে? অলিগার্কি কি দূর হচ্ছে? এই উত্তরগুলো কিন্তু খুবই নেগেটিভ। এবং আমি মনে করি যে এগুলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, 1000টা সংস্কার করে লাভ হবে না। 1000টা দলকে দিয়ে আপনি সিস্টেম পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল প্রধানমন্ত্রী সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম যাবে, আবার একই সেই উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এরকমই একটা বাস্তবতা। আমি আশাবাদী থাকতে চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ইন্ডেক্সটা আমার কাছে
খুব একটা আশার সঞ্চার করছে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই, বিএনপি তো সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আজকে দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে কিছু রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এ ব্যাপারে দেখলাম বেশ সোচ্চার। বিএনপিও সোচ্চার, কাগজে কলমে সোচ্চার, কিন্তু আপনাদেরকে মাঠে খুব বেশি দেখা যাচ্ছে না। আপনাদের অবস্থানটা একটু জানতে চাই। আপনার এই ধারণাটা সঠিক না। বিএনপি ডে ওয়ান থেকে এই দেশের শান্তি শৃঙ্খলা এবং মানুষের সম্পদ এবং মানুষের জানমাল রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের চেয়ারম্যান বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বারবার আমাদের মহাসচিব সহ আমরা গ্রাসরুট লেভেলে আমরা সব সময় আহ্বান জানিয়েছি এবং আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে আমরা ছোট ছোট গ্রুপ করে, এই যে একটা দুর্গাপূজা গেল, আপনি দেখবেন দুর্গাপূজার মধ্যে আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আমার এলাকাতেই আমার 142টা পূজা মণ্ডপ ছিল, প্রত্যেকটার মধ্যে আমাদের নেতা কর্মীরা সেখানে পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, এবং কোনো বিশৃঙ্খলা হয়নি। যে কয়েকদিন আগে রাস পূজা হলো, প্রায় 15 লক্ষ লোক উপস্থিত হয়েছে, বাট সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নাই। অর্থাৎ বিএনপি সবসময়ই মাঠের মধ্যে তার যে দায়িত্বশীল ভূমিকা, সেটা বিএনপি মেজর স্টেক হোল্ডার হিসাবে দে আর ডুইং দেয়ার জব এবং অত্যন্ত প্রপারলি এবং নাইসলি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা অতীতেও হয়েছে, অতীতে আরও অনেক বেশি হয়েছে, বাট ইদানিংকালে আপনি খেয়াল করে দেখেন এই যে ইসকনের ইস্যুটা কে মাঠে আনছে, এটা কি বিএনপি এনেছে, কোন রাজনৈতিক নেতাকর্মী এনেছে? ইসকন নিজেই এনেছে। আর অর্থাৎ এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক উস্কানি, কিন্তু সেটার মধ্যে একটা জিনিস ভালো, কেউ কিন্তু পার্টিসিপেট করে নাই কালকের পর থেকে এই পর্যন্ত কোনো সাম্প্রদায়িকতায়, কিন্তু কারণ বাংলাদেশের মানুষ একটু অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, অন্যের মত প্রকাশে বিশ্বাস করে, এবং বিএনপি এটা মিন করে দেখেই বিএনপি মাঠে আছে এবং বিএনপি মাঠে থেকেই তার দায়িত্ব পালন করছে। এইটি আপনারা যারা বললেন যে অন্যরা খুব বেশি মাঠে আছে, দিস ইজ টোটালি রং। অন্য লোকরাই কি তাহলে এই দেশের মেজরিটি? ডু ইউ থিঙ্ক সো? ইট ইজ নট দ্যাট। মেজরিটি ইজ দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইজ দি মেজরিটি স্টেক হোল্ডার, এবং দে আর ডুইং দেয়ার জব প্রপারলি এবং নাইসলি। এবং তারা আমাদের নেতার নেতৃত্বে খালি নয়, আজকে বিরোধী দল যারা স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করেছিল, সবাই কিন্তু যুগপৎ আন্দোলনে আমরা একটা জিনিসই চাই, জনগণের ক্ষমতায়ন চাই, জনগণের মধ্যে গণতন্ত্র ফেরত চাই। সেই জন্যই কিন্তু আমরা যত দ্রুততম সময়ের মধ্যে যেই সমস্ত সংস্কার করা প্রয়োজন, কারণ এই যে একটা কথা আসছে, আজকে পুলিশ কেন দায়িত্ব পালন করতে ভয় পায়? কারণ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, তার মনোবল ভেঙে গেছে, তারা আর এখন সত্য কাজটাও করতে পারে না এবং নিজেকে পরিচয় দিতেও লজ্জাবোধ করে। এই যে একটি সিচুয়েশন, এই সিচুয়েশন কেন হয়েছে? 15.5 বছর তারা দলীয় বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে। কাজে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আজকে যেটি দরকার সেটি হচ্ছে যত দ্রুততার সঙ্গে যারা দোজ হু আর কালপ্রিট দে শুড বি পানিশড আন্ডার দি লজ, আর যারা কালপ্রিট না তারা ভালো, তাদেরকে আপনি পুনর্বাসন করেন, তাদেরকে মনোবল ডেভেলপ করার জন্যই করেন। এবং অন দি আদার হ্যান্ড আপনি দ্রুত যে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কার করা প্রয়োজন সেগুলো করে আপনি যদি জনগণকে তার প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেন, জনগণকে দায়িত্ব দেন, তাহলে সেই সরকার হবে দায়িত্বশীল, সেই সরকার জবাবদিহিমূলক, এবং সেই সরকার হবে অ্যাসার্টিভনেসে, সেই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসছে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে পারবে। আর একটা জিনিস ঠিক মনে রাখবেন, যে কোনো অবস্থাতেই যদি এমনই হতো যে পুলিশিং অথবা কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দেশ শাসন করা যায়, তাহলে তো আর দেশে গণতন্ত্র নামে কোনো যে শব্দ পৃথিবীতে থাকতো না। কাজেই জনগণকে তার প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দিতে হবে, এবং তারাই আগামী দিনে এই রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, কিভাবে সামনের দিকে এগোবে, এবং কিভাবে কোনটা ম্যানেজ করা যাবে। একজন রাজনীতিবিদ যত ট্যাক্টফুলি এটাকে হ্যান্ডেল করবে, অন্য কিন্তু একজন ব্যুরোক্রেট অথবা অন্য কোনো প্রফেশনাল লোক সেটা কিন্তু করতে পারবে না। কাজে আমাদের মনে রাখতে হবে, দিনের শেষে রাজনীতির কাছেই আমাদের সবার যেতে হবে। রাজনীতিটা যাতে সঠিকভাবে হয় সেটির জন্য সেটির জন্য এটা ইন্টারনাল ডেমোক্রেসি বলেন এবং অথবা নিজেদের যে সংশোধন বলেন,
সেটি অবশ্যই করা উচিত, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা করি নেই, যার জন্যই 4টে ইলেকশন ভালো হলো, তারপরে ইলেকশন ভালো কেন হলো না, তার অর্থাৎ আমি কর্তৃত্ববাদী শাসন চালাম, আমি একদিনই আমি এই দেশ শাসন করবো, আর কাউকে করতে দিব না, আমি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক না। এরকম একটি মনোবৃত্তি যখন কারো উপরে, এই যে স্বৈরাচারী মনোভাব যখন ডেভেলপ করে যায়, তখনই দেশটার ক্ষতি হয়ে যায়। এবং এটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই 36শে জুলাই হয়েছে। কাজেই আমাদেরকে এই থেকে শিক্ষা নিতে হবে। মিলন ভাই বলেন, মুগ্ধ বলেন, আর আমাদের আবু সাইদ বলেন, অথবা সেই সমস্ত শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা আছি। কাজে আজকে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, গণ ঐক্যকে ধ্বংস করার যে চেষ্টা, অপচেষ্টা বা উস্কানি, এটার মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে, আমাদের সাবধানতার সঙ্গে চলতে হবে। কোনো অবস্থাতেই ঐক্য বিনষ্ট করতে দেওয়া যাবে না। এবং যে কমন শত্রু, গণতন্ত্রের শত্রু, তাকে কোনো অবস্থাতেই পুনর্বাসিত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনি অনেক আশাব্যঞ্জক কথা শোনালেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, বর্তমান বাংলাদেশে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? অবশ্যই আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই, সমতাভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যে দেশে থাকবে। আমাদের সমাজ বাংলার যে স্বপ্ন আমরা দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের পরে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছিল এই দেশে, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাদের স্বপ্ন, দেশের স্বপ্ন ছিল এই দেশ একটা গণতান্ত্রিক সরকার, সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে, দরিদ্রহীন সমাজ ব্যবস্থা। আপনি কি দেখতে পান যে সামনের বাংলাদেশটা এমন হবে? আমরা আশাবাদী তো বটেই, আমরা তো চেষ্টা করব, সবাই চেষ্টা করব যতটুকু পারা যায়। তবে ষড়যন্ত্র চারিদিকে চলছে, এটাও ঠিক। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সমবেতভাবে, একত্রিতভাবে, একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো সকল শহীদের প্রতি 36 আন্দোলনে বিপ্লবী যারা শহীদ হয়েছেন, হাজার হাজার শহীদ, আমার পরিশেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মিলন সহ গণতান্ত্রিক আন্দোলনে এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, তাদের সকল পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আয়োজনটির একেবারে শেষ পর্যায়ে, ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনাকে দিয়ে আয়োজনটি শেষ করব। আমি আপনার কাছে জানতে চাই, এই যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনি সেখানে ষড়যন্ত্রের কথা বললেন, ভারতের কথা বললেন, এর পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সব কিছু মিলিয়ে এই ঘোলাটে পরিস্থিতি থেকে আমরা কি পরিত্রাণ পাবো, নাকি অন্য কোনো দিকে যাচ্ছে ঘটনাটি? আপনার কি মনে হয়? অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে, সুতরাং পেতেই হবে। এখানে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে। আমি যেটা মানে খুবই প্রেসাইজলি বলতে চাই যে এটা নিয়ে একটা নীল নকশা হচ্ছে। এই নীল নকশার জন্য তারা একটা লাশ ফেলে দিয়েছে, এইটা তাদের টার্গেট হচ্ছে এইটার বিনিময়ে যেন আমরা 10টা হিন্দুর লাশ ফেলি। এটা যেন না হয়। এটা হলে কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দেখুন, একটা জিনিস, ভারতের অভ্যন্তরীণ সমস্যা কিন্তু অনেক। ভারতে প্রতিদিন গড়ে 4টা বড় ধরনের রায়ট হয়, প্রতিদিন গড়ে 4টা। আর বাংলাদেশে তো 5 বছরে একটা রায়ট হয় না। ভারতের 7 সিস্টারের কি অবস্থা, মণিপুরে কি অবস্থা, মেইতিদের প্রতি কি রকম ক্লিনজিং করা হচ্ছে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যান নেই। সো তারাই নিজেরাই নিজের সমস্যায় জর্জরিত। সুতরাং এখানে উচিত, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়ে একটা সমঝোতা আসতে পারি। আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি নিজের স্বার্থ বুঝি, আমরা যদি এটা বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই হতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি একটা ছোট গল্প দিয়ে শেষ করব, যে ওই একটা নাটক দেখেছিলাম 90 দশকে, যে এক মা তার শিশুকে দুধ পান করাচ্ছে এবং দুধ সে মুখে নিয়ে আবার কুলি করে ফেলে দিচ্ছে। তো নানা এসে বলছে, কি রে মা, তুই কিভাবে দুধ পান করাচ্ছিস? কয়, না, এই যে মুখে নেয়, কুলি করে ফেলে দেয়, এতে যতটুকু দেয় ততটুকুই আমার লাভ। আমার কথা হচ্ছে 10 বছর পর পর এরকম একটা করে আন্দোলন হবে, আমরা শত শত মানুষ হারাবো, আর এর মাধ্যমে আমাদের সামান্য গণতন্ত্র অর্জন করা হবে। এত বড় বিলাসিতা দেখানো আমাদের ঠিক হবে না। দেখেন, 55 বছর হয়ে গেছে, একটা দেশ গড়ে ওঠে 4টা পদ্ধতিতে। একটা হচ্ছে একটা দেশ স্বাধীন হওয়ার পরে যে 3-4টা পদ্ধতি ফলো করা হয়। প্রথম হলো অ্যাথলেট স্টেজ,
প্রত্যেকটা নাগরিককে দেশের জন্য অ্যাথলেটের মতো পরিশ্রম করতে হবে। তারপরে ওয়ারিয়ার স্টেজ, যেমন সৈনিক যেভাবে বুঝে শুনে কাজ করে সেরকম কাজ করে। থার্ড হলো বিগ ব্রাদার স্টেজ। এইরকম পদ্ধতিতে তিনটা দেশ এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গড়ে উঠছে, একটা জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তাদের গড়ে ওঠা দেখেন। আমাদের কি হলো? এই যে একটা বিপ্লব হলো, এটার নাম কি, এটার লক্ষ্য কি, এটার উদ্দেশ্য কি, আমরা কোথায় যাচ্ছি? এভাবে মানে যদি লক্ষ্যহীন ভাবে মুভ করি তাহলে কিন্তু আমরা ভালো কিছু অর্জন করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আমাদের এটার সুযোগ আসছে। এখন একটা মানে জাতীয় ঐক্য যদি গড়ে তোলা যায়, তবে সেখানে সবাইকে নিতে হবে। আজকে কাউকে বাইরে রেখে কাউকে সন্ত্রাসী দিতে আপনি করতে পারেন। অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা সন্ত্রাসী দোষী তাকে 1000বার ফাঁসি দেন, কিন্তু আপনার এটাও খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষের 30 থেকে 35% সাপোর্ট কিন্তু আওয়ামী লীগের। সুতরাং ছাত্রলীগকে ব্যান করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে এই ধরনের ফর্মুলা কাজে লাগবে না। আমি এটা হাইপোথেসিস দিই, 5 বছর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে কি ছাত্রলীগের ব্যান উইথড্র হবে না? তাহলে কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে না এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না? প্রতিহিংসার কিন্তু শেষ নাই, থেমে নাই, চলে আসছে। একদম গ্রাসরুট লেভেলে যেরকম কাজ হচ্ছে, আমি সেই প্রতিহিংসার আরো উল্লম্ফন দেখতে পাচ্ছি। সুতরাং এইটাই হচ্ছে আমার হতাশার জায়গায়। কিন্তু আশার জায়গায় একটা, যে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে 3 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন, তাকে আমরা কাজে লাগাতে পারি। এই সময় যদি বড় বড় রাজনৈতিক দলগুলি তাদের সংস্কার করে, তাদের ভুলগুলি স্বীকার করে, যদি সততার সাথে দেশপ্রেম নিয়ে দেশ চালায়, তাহলে অবশ্যই আমরা একটা স্থায়ী ঠিকানা খুঁজে পাবো, যেটা সমৃদ্ধি এবং কল্যাণের, যেটা আন্টি যেটা বললেন ওইরকম একটি বাংলাদেশে আমরা চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার জাহিদ হোসেন, আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? যেটি ব্রিগেডিয়ার শামীম সাহেব বলছেন, যে অ্যাকচুয়ালি আমি কথাটা কিন্তু আগেই বলেছি যে জাতীয় গণ ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, এই স্বৈরাচারের পালিয়ে যাওয়া যে 15 বৎসরের আন্দোলনটা, যেটা জুলাই আগস্টে এসে তার চূড়ান্ত রূপ লাভ করেছে, এটি কিন্তু দেখেন আবু সাঈদ এবং মুগ্ধের মৃত্যুর শহীদ হওয়ার পরবর্তীতেই কিন্তু দেশের মানুষ ফুঁসে উঠেছে। যেমনভাবে শহীদ একটা শামসুল আলম খান মিলনের শাহাদত বরণের পরেই কিন্তু দেশের মানুষ ফুঁসে উঠেছিল। অর্থাৎ তখনই একটি ঘটনা সমস্ত জাতিকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। কাজেই সেই ঘটনার থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে মনে রাখতে হবে যে আমাদের ওই যে আমরা একত্রিত হলাম, এই একত্রিত হলাম আমরা কেন? স্বৈরাচারের পতনের জন্য। স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই ঐক্যকে ধরে রাখা দরকার। এই গণ ঐক্যকে ধরে রেখে আমাদের মধ্যে ছোট ছোট বিভাজন থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, বাট সেটা আলোচনার মাধ্যমে সেটা অবশ্যই সবাইকে স্বীকার করে নিয়েই, এবং যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ড্রাইভিং সিটে আছেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, যে সকল মানুষের মধ্যে গণ ঐক্য কীভাবে ধরে রাখা যাবে, এবং সবাইকে কাউকে আন্ডারমাইনিং করে নে, কাউকে খুব বেশি গুরুত্ব দিও না, কিন্তু যার যতটুকু গুরুত্ব পাওয়া উচিত তাকে সেই ততটুকু গুরুত্ব যদি না দেওয়া হয়, তাহলে স্বাধীনতা যুদ্ধের পরে যদি মুক্তিযোদ্ধারাই বলতো যে এখন আমরাই দেশ শাসন করব, তাহলে দেশটার কি অবস্থা হতো? কিন্তু আপনাকে বুঝতে হবে যে 36শে জুলাইয়ের পরে এখন সারা দেশের মানুষের যে আবেগ, সেটাকে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, অসংখ্য ধন্যবাদ মেট্রোসেম টু দ্য পয়েন্টে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনাটি শেষ করছি। আলোচনায় প্রথমে বলবো যে আজ ডক্টর শহীদ মিলন দিবস ছিল। এই দিবসে আমরা আবারও ডক্টর মিলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি আমাদের আলোচকরা জাতীয় ঐক্যের কথা বললেন। আমরা সংস্কারের পথে হাঁটছি, আমাদের দেশে অনেক ধরনের সংস্কার চলছে। এই পরিস্থিতিতে দেশ স্থিতিশীল থাকুক, আমরা একটি চমৎকার বাংলাদেশ পাই, একটি ঐক্যের বাংলাদেশ পাই, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ পাই, এমনটি সবার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।